এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমি 2025 WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি সামনেই রয়েছে পরীক্ষা, এবং সেই পরীক্ষা টার্গেট করে ম্যাথ এবং জিকে সেট নিয়ে এসেছি, সেগুলো সলভ করবো। এর আগে একাধিক ক্লাস দিয়েছি WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং অন্যান্য ক্লাস দেওয়া রয়েছে। সেই ক্লাসগুলো প্লেলিস্টে রয়েছে, প্রয়োজন দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম একটা অঙ্ক দিয়ে শুরু। তাহলে বার্ষিক 10% সরল হারে 3 বছর পর প্রাপ্ত সুদ আসলে 9100 টাকা হলে তাহলে বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত? সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। আমি প্রিন্সিপাল 100 ধরে নিলাম। প্রিন্সিপাল যদি 100 হয়, মানে আসলটা হলো 100, 10% হারে 3 বছরের সুদ হবে 30 টাকা। তাহলে সুদের সাথে আমরা পি মানে আসল 100 টাকা যোগ করলে আমরা সুদ আসল, এই সুদ আসলের মান 130। সেই আমাদের এটা ধরা হিসাবে 100 আমরা ধরেছি, সেই হিসাবে আমাদের সুদ আসল 130, এবং যার মানটা অরিজিনালি সুদ আসল হলো 9100 টাকা। আমি বলতে পারি 130 এর ভ্যালু 9100 টাকা। তাহলে একের ভ্যালু হবে 791, একটা 0, 70। আমাকে বের করতে বলেছে মূলধনের পরিমাণ কত। মূলধন ধরেছি আমরা 100, 100 এর মান আমাকে নির্ণয় করতে হবে। একের ভ্যালু 70 হলে 100 এর ভ্যালু হবে 7000, 7000 টাকা। অপশন বি। লবণ আইন ভাঙ্গার জন্য গান্ধীজি আহ্বান কিসের প্রতিক্রিয়া ছিল? অপশনতে রয়েছে অসহযোগ আন্দোলন, অপশন বি আইন অমান্য আন্দোলন, অপশন সি খিলাফত, এবং অপশন ডি ভারত ছাড় আন্দোলন। এর সঠিক উত্তর হবে আইন অমান্য আন্দোলন। লবণ আইন ভঙ্গের মাধ্যমে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন, এবং যেটা সংঘটিত হয়েছিল 1930 সনের 12ই মার্চ। এই লবণ আইন ভাঙ্গার জন্য তিনি ডান্ডি অভিযান করেছিলেন। সেই অভিযানে 78 জন অনুগত প্রথম অংশ নিয়েছিল। তারপরে হলো ভারত ছাড়ো আন্দোলন, যেটা সংঘটিত হয়েছিল 1942 সনে। অসহযোগ খিলাফত আন্দোলনের পরে একটা কানেক্টেড, যেটা শুরু হয়েছিল 1919 আর 20-তে। বৃহত্তম আর্সেনিক পরিশোধন প্লান্ট ড্যাশে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠিত ফারাক্কায়। আর্সেনিক একটা ধাতু কল্প, যার সংকেত হলো এস। আর্সেনিক একটা জল দূষক হিসাবে কাজ করে। আর্সেনিক যদি জল যদি দূষিত হয়, তাহলে একটা রোগ হয়, সেটা হলো ব্ল্যাক ফুট ডিজিজ। পায়ে ঘায়ের সৃষ্টি হয়, তা আর্সেনিক দূষণের ফলে হয়। এর অপর নাম, এই রোগের জন্য রোগের নাম হলো ব্ল্যাক ফুট ডিজিজ। আর্সেনিক ছাড়াও ফ্লুরাইড রয়েছে, ফ্লুরাইড দূষণের ফলে ফ্লোরোসিস রোগ হয়, এটাও কি জল দূষণের জন্য দায়ী। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড কাজ শুরু হয়? এর সঠিক উত্তর হবে ফলতা। এইভাবেও লেখা থাকে মানানটা। এবং প্রথম যে ইকোনমিক ফ্রি, এখানে ট্যাক্স ফ্রি আসলে, আর প্রথম সেটা চালু হয়েছিল, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আর ভারতের ক্ষেত্রে সেটা চালু হয়েছিল গুজরাটের কান্ডালা বন্দরে। ভারতের সংবিধানে XX মানে 20তম অংশ দেশের সাথে সম্পর্কিত। 20তম অংশের মধ্যে জড়িত রয়েছে সংবিধানের সংশোধন। সংবিধান সংশোধন রয়েছে আর্টিকেল 368-তে। নিচের কোনটি গঙ্গার উপনদী নয়? বিয়াস হবে এর সঠিক উত্তর। বিয়াস সিন্ধুর উপনদী। কোশি, গন্ডক, যমুনা গঙ্গার উপনদী। আর পরীক্ষা যদি গঙ্গার দীর্ঘতম উপনদী কোনটি, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে যমুনা, দীর্ঘতম উপনদী। গঙ্গার লেন্থ হলো 25 কিলোমিটার। গঙ্গা উৎপন্ন লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহ থেকে এবং পাতিত হয়েছে বঙ্গোপসাগরে। এক ব্যক্তি প্রথম 45 কিলোমিটার পথ দৌড়ায় 30 কিলোমিটার পার আওয়ার বেগে, পরবর্তী 30 কিলোমিটার পথ দৌড়ায় 10 কিলোমিটার পার আওয়ার বেগে। তার গড় গতিবেগ কত? এভারেজ স্পিড বের করার ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স মানে তোমাকে দেখতে হবে 45 কিলোমিটার আর 45 যোগ করে নাও, তাহলে হবে 75 কিলোমিটার। টোটাল টাইম মানে আমরা জানি ডিস্টেন্স বাই গতিবেগ, তাহলে ফার্স্ট কেসে টাইম বের করবো 45/30। একই রকম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে 30 কিলোমিটার যায়
10 কিলোমিটার/আওয়ার বেগে। তার মানে নিচেরটা আমরা কি বের করলাম, ওভারঅল টাইম, আর উপরে টোটাল ডিস্টেন্স। ডিস্টেন্সকে যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে এভারেজ এই ক্ষেত্রে স্পিড বেরোবে। তাই যদি কাটাকাটি করি আমরা, এই 0 এই 0 কাটো, মানে 3 হলো, 15 দিয়ে কাটাকাটি করলে 15 3 15 45, 15 দোকানে 30, তাহলে উপরে 75 থাকবে আর নিচে 3/2 প্লাস 3, তাহলে 75টা উপরে, 3 দোকানে 6, আচ্ছা 3 দোকানে 6, 6 3 9, 9/2। এই ক্যালকুলেশন করলে 75 গুণন 2/9, 3 25 75, 3 তিরিক্ষে 9, তাহলে 25 দোকানে 50/3 কিলোমিটার/আওয়ার হবে সঠিক উত্তর, অপশন বি। চিনির মূল্য 20% কমে যায়, চালের মূল্য 20% কমে যায়, তবে চালের ব্যবহার কত শতাংশ বৃদ্ধি পেলে চালের জন্য ব্যয় সমান থাকবে। তাহলে চালের মূল্য 20% কমে গেল, এখন বলছে চালের ব্যবহার কত শতাংশ বাড়ানো হলে ওই চালের জন্য যে ব্যয় সেটা সমান থাকবে। এই টাইপের যদি অঙ্ক দেয় তখন কমানোর বলছে কত বাড়ানো থাকবে, সেই ক্ষেত্রে আমরা যতটা কমলো সেটাকে আমরা উপরে লিখবো, যেহেতু কমেছে 100 থেকে 20 বিয়োগ করবো, তাহলে 80 ইন্টু 100, তাহলে কাটাকাটি করলে 4 × 80, 4 × 100, সঠিক উত্তর হবে 25%, এত শতাংশ বৃদ্ধি করতে হবে, অপশন সি। এই যে বৃদ্ধি বলতো তাহলে 20/120 লিখতাম আমরা। রুচির 20 কিলোমিটার/আওয়ার গতিবেগে হাঁটে এবং রুকসমা 25 কিলোমিটার/আওয়ার গতিবেগে সাইকেল চালিয়ে একে অপরের দিকে 48 মিনিটের পর দেখা করে, তাও তাদের মধ্যে দূরত্ব কত? তাই রুচি যার গতিবেগ ছিল 20 কিলোমিটার/আওয়ার, আরেকজনের গতিবেগ 25 কিলোমিটার/আওয়ার। এখন দেখতে হবে তারা কিভাবে চলছে, বলছে একে অপরের দিকে, তার মানে একজন এই দিকে যায়, অপর দিকে এই দিকে, তার মানে বিপরীত দিকে যাচ্ছে। তাহলে বিপরীত দিকে যদি যায় সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি দরকার। রিলেটিভ ভেলোসিটি কি হবে, একই দিকে গেলে আমাদের বিয়োগ করতে হয় আর বিপরীত দিকে গেলে আমাদের যোগ করতে হয়, তাই এই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি হবে 20 + 25, 45 কিলোমিটার/আওয়ার। যেহেতু তারা বিপরীত দিকে গমন করছে এই জন্য আমাদের রিলেটিভ ভেলোসিটি বের করে নিতে হলো, এটা হলো 45 কিলোমিটার/আওয়ার। এখন বলছে তারা যদি একে অপরের সাথে 35 মিনিট পর দেখা করে তাহলে দূরত্ব কত, ডিস্টেন্স বের করতে বলেছে। ডিস্টেন্স ইকুয়াল টু জানি স্পিড ইনটু টাইম, তাদের রিলেটিভ ভেলোসিটি আমরা বের করলাম 45 কিলোমিটার/আওয়ার, তাকে টাইম দিয়ে গুণ করলেই আমাদের ডিস্টেন্সটা বেরোবে, আর মিনিট ছিল 48, ঘন্টায় বানানোর জন্য 7 দিয়ে ভাগ করলাম, তাহলে এত কিলোমিটার। 12 দিয়ে কাটলে 4 × 12 48, 5 × 12 60, 5 নং 45, 4 নং 36 কিলোমিটার, অপশন সি। বাংলায় দ্বৈত সরকার কে অবলুপ্তি করে? অপশনেতে রয়েছে স্যার জন শোর, ওয়ারেন হেস্টিংস, লর্ড হেস্টিংস এবং কর্নওয়ালিস। এর সঠিক উত্তর হবে অপশন বি, ওয়ারেন হেস্টিংস। জিএসটি কততম সংশোধনের মাধ্যমে আইন হিসেবে চালু হয়? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর 100তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল ছিটমহল, ভারত বাংলাদেশের মধ্যে যে সীমানার বিনিময়। 103-এ রয়েছে ইডব্লিউএস, ইকোনমিক উইকার সেকশনের ক্ষেত্রে 10% যে রিজার্ভেশন। এটা রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের সংক্রান্ত একটা সংস্থা, নন এনসিপিসি। 102তম অ্যামেন্ডমেন্ট, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস। ক্লাস এটা রয়েছে 102তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 60টি ক্রমিক সংখ্যার গড় 31, তাহলে বৃহত্তম সংখ্যাগুলি কত? 60টি ক্রমিক সংখ্যা আমি ধরলাম 1 2 3 4 5 6 7, গড় মানে আমরা জানি মাঝখানের টার্ম, আর মাঝখানের টার্ম হবে তার মানে কি 1 যে 60টা সংখ্যা আছে মাঝখানের টার্মটা 4 নম্বরটা, সেটা হলো 31। আর কখন এরকম হবে, যেহেতু ক্রমিক সংখ্যা বলে যে দেখো প্রত্যেকটার গ্যাপ সমান, সেই ক্ষেত্রে যদি এই টাইপের অঙ্ক দেয় মানে সমান্তরাল থাকবে, সেই ক্ষেত্রে গড় মানে তোমাকে বুঝতে হবে মাঝখানের নাম্বারটা হয় গড়, তাহলে মাঝখানের নম্বর 4, তাই আমাদের গড় 31। এখন তার আগের সংখ্যাটা হবে 30, তার আগেরটা 28,
তার সাথে যেহেতু ক্রমিক সংখ্যা এক এক করে কমবে, পরের গুলো কি বাড়বে, যেহেতু মাঝখানের নম্বর 31, পরেরটা হবে 32, 33, 34। এই হলো আমাদের 3 3 6 কে 7টা নম্বর, এবং বোধহয় গড় 31 বলেছে, তার এটা মাঝখানে তার জন্য তৈরি হয়েছে। আর হচ্ছে বৃহত্তম সংখ্যাটি কত, সেটা 34। যদি ক্ষুদ্রতমটি কত, তাহলে 27। বৃহত্তমটা বের করতে বলেছে, তাহলে 34 হবে সঠিক উত্তর। কোন ক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণের থেকে 4 বেশি, তার পরিসীমা 56 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণের থেকে 4 বেশি, আমি আয়তক্ষেত্রটার প্রস্থ ধরলাম x, তাহলে তার দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ থেকে 4 বেশি, তার মানে 2x + 4। তাহলে পরিসীমার হবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই 2 দৈর্ঘ্যের মান 2x + 4 আর প্রস্থের মান হলো x, তাহলে 2 3x + 4 হলো পরিসীমা। এই পরিসীমার ভ্যালু দেওয়া রয়েছে 56, সমান করে দিলাম, তাহলে 28, 28 থেকে 4 গেলে 24, 24 কে 3 দিয়ে ভাগ করলে হবে 8, তাহলে x এর মান বের করলাম 8, 8 হলো আমাদের প্রস্থ, দৈর্ঘ্য হবে 8 দোকানে 16 4 20 হলো দৈর্ঘ্য। আমাকে বের করতে বলেছে কি, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে আয়তক্ষেত্রের এরিয়া বের করতে হবে, এরিয়া মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 20 × 80, তাহলে 160 সেন্টিমিটার স্কয়ার। অপশন বি। মৌলানা আবুল কালাম আজাদ ড্যাশ নামে পরিচিত ছিলেন, কংগ্রেসের শো বয়। মোহাম্মদ আলী জিন্নাহ তাকে আখ্যায়িত করেছিলেন, কারণ কি মোহাম্মদ আলী জিন্নাহ ছিল পাকিস্তানের পক্ষে, আর 1940 সনে তিনি কি তখন মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে, সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এই জন্য তিনি বলেছেন কংগ্রেসের শো বয় হিসেবে আখ্যায়িত করেছিলেন। আর মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন কি প্রথম ভারতের শিক্ষামন্ত্রী। বৈদ্যুতিক ফিউজ তারের বৈশিষ্ট্য কি হওয়া উচিত, নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধ। অপশন ডি হবে সঠিক উত্তর। বৈদ্যুতিক ফিউজ তার নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধ হওয়ার অর্থ কি, এতে বৈদ্যুতিক সার্কিটের মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয়, যে যতটুকু দেওয়া দরকার ততটুকু জায়গায় ঠিক আছে, কিন্তু তার যদি বেশি যায় তাহলে কি হবে, ঘরের মধ্যে বিভিন্ন তার থাকবে, তার সার্কিট তখন ব্রেক হয়ে যাবে। এই জন্য আগেই ফিউজ তার লাগানো, যাতে সার্কিটটা আগুন থেকে কোনো আগুন টাগুন তারে না জ্বলে যায়, আগেই সার্কিটটা ব্রেক হবে, বাড়ি কানেকশন ছিন্ন হয়ে যাবে, পরে লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এই জন্য কম গলনাঙ্ক এবং উচ্চ রোধ বিশিষ্ট করা হয়। কিসের কারণে জলের অণুগুলি সংযোগ ঘটে, হাইড্রোজেন বন্ধনের সাহায্যে এরা পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়। অপশন বি হবে সঠিক উত্তর, H2O। বিসিজি টিকা ট্যাক্সির বিরুদ্ধে প্রয়োগ করা হয়, যক্ষা রোগের জন্য ও প্রতিরোধের জন্য দেওয়া হয় বিসিজি টিকা। বিসিজির পুরো হলো ব্যাসিলাস ক্যালামিট গুয়ারি। আর যক্ষা রোগের জীবাণুর নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যক্ষা রোগ হলে জ্বর আসবে, দেহের বডি ওয়েট বেড়ে যাবে এবং কফের সঙ্গে রক্ত নির্গত হবে, এটা হলো কি যক্ষার সিমটম। ডিপথেরিয়া হলে গলা ব্যথা হয়, আর ডিপথেরিয়ার জীবাণুর নাম হলো করনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। এটা ব্যাকটেরিয়া বাহিত রোগ, আর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা ব্যাকটেরিয়া বাহিত রোগ, আর পোলিও হলো ভাইরাস বাহিত রোগ, পোলিও ভাইরাস প্রতিবন্ধক কিছু সৃষ্টি হয়। নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি বলতে কি বুঝি, যে সমস্ত রাশির মান রয়েছে কিন্তু দিক নেই তাকে বলে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি, যে সমস্ত রাশির মান এবং দিক দুটোই রয়েছে তাকে বলা হয় ভেক্টর রাশি। বলছে নিচের কোনটি স্কেলার রাশি, এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ভর, কারণ কি ভরের নির্দিষ্ট মান রয়েছে, কোনো নির্দিষ্ট কোনো দিক নেই, তাই ভর হলো স্কেলার রাশি। বাকি যেগুলো রয়েছে বল, ভরবেগ, কৌণিক বেগ, বেগের নির্দিষ্ট দিক রয়েছে, এগুলো সব ভেক্টর রাশি হবে। বল মানে কোনো নির্দিষ্ট দিকে প্রয়োগ করতে হবে, মানও রয়েছে, তাই বল, ভরবেগ, কৌণিক বেগ এর সবগুলি হলো ভেক্টর রাশি, এর মান ও দিক দুই রয়েছে, কিন্তু ভরের কেবলমাত্র মান রয়েছে, কোনো দিক নেই, তাই ভর হলো স্কেলার রাশি। এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে ভর একক যথাক্রমে কেজি এবং গ্রাম। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর নির্ণয় করা হয়, কিন্তু পৃথিবীর তুমি যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার কোনো ভরের কোনো পরিবর্তন হয় না, ভর হলো নো চেঞ্জ।
বল বল ইকুয়াল টু আমরা জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ভর গুণন ত্বরণ। আর বলের এসআই পদ্ধতি একক হলো নিউটন এবং সিজিএস পদ্ধতিতে ডাইন। এটা হলো এসআই পদ্ধতিতে আর ডাইন হলো সিজিএস পদ্ধতিতে। কি নিয়ে আলোচনা করার জন্য ব্রিটিশ সরকার গোলটেবিল সম্মেলনের আয়োজন করেছিলেন? ভারতের সংবিধান সংস্কারের জন্য 3টি গোলটেবিল বৈঠক আয়োজন হয়েছিল, আর সেটা সেখানে আয়োজন করা হয়েছিল কারণ ভারতের সংবিধান সংস্কার করার উদ্দেশ্যে। নিচের কোন ধারায় নির্বাচন কমিশনের বিধান রয়েছে? আর্টিকেল 324। অপশন এ হবে সঠিক উত্তর। বর্তমানে ভারতের নির্বাচন কমিশন রয়েছেন জ্ঞানেশ কুমার। আর এখানে দেওয়া রয়েছে আর্টিকেল 143, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। আর্টিকেল চলছে প্রেসিডেন্ট সুপারিশ নেয়, কোনো পরামর্শ নেয় সুপ্রিম কোর্টের থেকে, এটা এখানে লেখা রয়েছে আর্টিকেল 143-এ। এটা ম্যাথ। একটি নির্বাচনে মোট ভোটের 25% অবৈধ ভোট, বিজয়ী প্রার্থী যদি বৈধ ভোটের 60%, পরাজিত প্রার্থীর চেয়ে 15,000টি বেশি ভোট পান, বৈধ ভোট পান, তবে মোট বৈধ ভোটের সংখ্যা কত? আমি ধরলাম টোটাল ভ্যালিড ভোট 100। আচ্ছা, টোটাল ভোট আমি ধরি, ভ্যালিড ভোট না ধরে টোটাল ভোট আমি 100 ধরলাম। টোটাল ভোটার কিন্তু ভ্যালিড নয়, টোটাল ভোট হলো 100। তারপরে কি বলেছে, এর মধ্যে 25% অবৈধ। তাহলে অবৈধ যদি হয় তাহলে টোটাল ভ্যালিড ভোট কত হবে? এখন তাহলে 100 থেকে 25 আমাকে বাদ দিতে হবে, তাহলে 75%। আর যে জিতেছে সে হলো এই ভ্যালিড ভোটের 60% পেয়েছে উইনার। 75 গুণ 60/100। কাটাকাটি করি, 3 পজিশন 75, 4 পজিশন 100, 4 15 60, 3 15 45 পেয়েছে ওনার, যে উইন হয়েছে। তাহলে যে লস্ট সে কতটুকু? 75 থেকে 45 বিয়োগ করলেই হবে 5 5 0, 4 বিয়োগ করলে 30। এখন দেখো, বৈধ ভোটে 16 পেয়েছে এবং পরাজিত প্রার্থীর চেয়ে 15,000টি বেশি ভোটে বৈধ ভোটে পান। তাহলে এই যে দুজন উইনার, যে জিতেছে এবং যে হেরেছে, দুজনের মধ্যে ভোটের যে গ্যাপ বেশি পান একজন আরেকজনের থেকে। যে জিতেছে সে বেশি পাবে, কতটা বেশি সেই গ্যাপটা দেওয়া রয়েছে 15,000, মানে এই ডিফারেন্সটা। তাহলে 45 থেকে 30 বিয়োগ করে 15, তাহলে এই 15-র ভ্যালু 15,000। তাহলে একের ভ্যালু আমরা এখান থেকে বের করব 1,000। এখানে বের করতে বলছে মোট বৈধ ভোটের সংখ্যা কত, টোটাল ভ্যালিড ভোট, টোটাল ভোটার নয় কিন্তু, মোট বৈধ ভোট 75। 75 এর মান আমাকে বের করতে হবে। 75 3টা 0, 75,000, অপশন বি। যদি বলে টোটাল ভোটার কত, তাহলে আমরা 100 মান বের করতাম। নিচের কোনটি ভারতের বৃহত্তম স্বাদু জল হবে, এটা বা মিষ্টি জলের হ্রদ? ভারতের বৃহত্তম মিষ্টি জল রয়েছে উলার, এটা কাশ্মীরে রয়েছে। এটি ভারতের সবচেয়ে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ডাল লেক, এটাও কাশ্মীরে রয়েছে। লকটাক লেক রয়েছে মণিপুরে। চিল্কা হ্রদ ওড়িশা। চিল্কা হ্রদ হলো বৃহত্তম উপহ্রদ, লার্জেস্ট লেগুন। সহ্যাদ্রির অপর নাম কত? অপর নাম কি? সহ্যাদ্রির অপর নাম হলো পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হলো সহ্যাদ্রি। আমরা যে ভারতের ম্যাপ দেখি, এখানে দুপাশে, এই পাশে রয়েছে পশ্চিমঘাট, এই পাশে রয়েছে পূর্বঘাট। এই পশ্চিমঘাট পর্বতমালাকে বলা হয় সহ্যাদ্রি। এইখানে দেখো, পশ্চিমঘাট পর্বতে পরীক্ষা জিজ্ঞেস করে হাইয়েস্ট পিক, বা পূর্বঘাট পর্বতে হাইয়েস্ট পিক কি? পূর্বঘাট পর্বতে হাইয়েস্ট পিক হলো পূর্বঘাট। হাইয়েস্ট পর্বতমালা হলো জিন্দাগাটা। আর এটা গেল পূর্বঘাট, আর পশ্চিম ঘাটের হাইয়েস্ট পিক হলো আনাইমুদি। পশ্চিম ঘাটের হাইয়েস্ট পিক হলো আনাইমুদি, আর পূর্ব ঘাটে হলো জিন্দাগাড়া গেল। আর পশ্চিম ঘাট পর্বত আর পূর্ব ঘাট যেখানে মিলিত হয়েছে সেখানে আমরা বলি নীলগিরি, সেই জায়গাটায় রয়েছে নীলগিরি। আরাবল্লী পর্বত রাজস্থান, গুজরাট, হরিয়ানার মধ্যে গিয়েছে, রাজস্থান, গুজরাট, হরিয়ানা। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেটা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। মাউন্ট আবু পর্বত এখানে রয়েছে। এক্স 25% বৃদ্ধি করা হয়, তাহলে ওয়াই এর 3 গুণের সমান হয়। এক্স 300 হলে ওয়াই কত? এক্স
এক্স কে 25% বাড়ানো হবে, তাহলে 125/100, তাহলে এটি ওয়াই এর 3 গুণের সমান হয়। এই হলো কন্ডিশন। আবার এক্স এর মান দেওয়া রয়েছে 300, তাহলে এক্স এর জায়গায় আমি 300 বসিয়ে দিই, তাহলে 125/100 ইকুয়াল টু 3y। তাহলে এই দুটো শূন্য আউট, এই 3 3 আউট, তাহলে ওয়াই এর ভ্যালু আমরা এখান থেকে বের করলাম 125। অপশন বি। রাম, শ্যাম ও হরি 30, 45 এবং 60 দিনে একটি কাজ করে, যদি তারা একসাথে কাজ করে তাহলে এত টাকা উপার্জন করে, তাহলে রামের প্রাপ্ত অর্থ কত? যে কোনো একটা কাজ করলে তাদের প্রাপ্ত অর্থ নির্ভর করে তাদের এফিসিয়েন্সি কতটা, এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে তাদেরকে অর্থটা ভাগ দেওয়া হয়। তার মানে কর্মক্ষমতা যার বেশি সে টাকা বেশি পাবে, যার কর্মক্ষমতা কম সে কম টাকা পাবে। তাহলে রাম, শ্যাম এবং হরি রয়েছে। রাম 30 দিন একটি কাজ করতে পারে, শ্যাম 45 দিনে করতে পারে, আর হরি হলো 60। তাদের এফিসিয়েন্সি আমরা রেশিও একটা বের করে নেই, টোটাল ইউনিট কাজ করতে হবে, তাহলে 30 35 60 এলসিএম হলো 180। এটা হলো টোটাল ইউনিট কাজ, আর এটা টাইম। টোটাল ইউনিট কাজকে যদি আমি টাইম দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি, তাহলে প্রথম জনের এফিসিয়েন্সি 180 ডিভাইডেড বাই 30 6, পরের জনের 45 দোকানে 90 4 হবে, এবং শেষের জনেরটা 3 হবে। এই অনুপাতেই এবার তাদের মূলধন বিনিয়োগ হবে 6:4 এফিসিয়েন্সি রেশিও। এবং টোটাল টাকা হলো 7800 টাকা। এই টাকাটা কে কত পাবে এখানে বের করতে বলছে, না কত বলেনি, খালি রামেরটা বের করতে বলছে। টোটাল কত? 6 4 10 3 কত 13। এই 13 হলো টোটাল আমাদের এফিসিয়েন্সি, এই অনুপাতেই ভাগ হবে টোটাল 13। এই 13 এর ভ্যালু আমি এখন বলবো 7800। তাহলে একের ভ্যালু হবে 6 13 78 600। আমাকে বলছে রামের প্রাপ্ত অর্থের পরিমাণ কত। রামের জন্য দেখো কত 6 এফিসিয়েন্সি, মানে 6 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 6 6 36 5 2 0। অপশন বি হবে সঠিক উত্তর। নিউটনের প্রথম সূত্রকে ড্যাশ বলা হয়। নিউটনের প্রথম সূত্র জাড্ডের সূত্র। জাড্ড মানে কি? কোনো একটি বস্তু চিরকাল যে স্থির থাকলে স্থির থাকার প্রবণতা, কোনো বস্তু সচল গতিতে সমবেগে চলবে এই প্রবণতা, এটাই হলো জাড্ড। বাস যখন মনে করো হঠাৎ বেগ কষে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, কোনো চলন্ত বাস যখন হঠাৎ চলতে শুরু করে তাকে পিছনের দিকে ঝুঁকে যায়, এই যে এই ঘটনা জাড্ডের সাথে রিলেটেড। এই টাইপের যে ঘটনা, বাড়ির একটা ফ্যান রয়েছে তাকে চালিয়ে দাও, সুইচ বন্ধ করার পর সেটা আবার কিছুক্ষণ চলতেই থাকে, এই গতিজাত রিলেটেড ঘটনা। এই জাড্ডের সূত্র আমরা পাই নিউটনের প্রথম সূত্র থেকে, এটা মনে রাখবে। আর নিউটনের প্রথম সূত্র জাড্ড পেলাম, জাড্ড ভারী থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু সমবেগে চলতে থাকবে। এটাই হলো নিউটনের প্রথম সূত্র। জাড্ড সম্পর্কে ধারণা পাই। আর দ্বিতীয় সূত্র থেকে আর পাই বলের সংজ্ঞা, বলের সংজ্ঞা। আর দ্বিতীয় সূত্র থেকে পাই বলের পরিমাপ, পরিমাপ। F = m × a। তৃতীয় সূত্র থেকে পাই প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সম্পর্কে। ইংরেজদের বঙ্গভঙ্গ করার কারণ কি ছিল? এ ছিল প্রশাসনিক সুবিধা। বঙ্গভঙ্গ লাগু হয়েছিল 1905 সালে লর্ড কার্জনের সময়। এটা তুলে নেওয়া হয় 1911 সালে হার্ডিন্সের সময়। বর্তমানে আপ্পু এবং রায়ানের বয়সের অনুপাত 3:4, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত 2:3। তাহলে আপ্পুর বর্তমান বয়স কত? তাহলে আপ্পু আর রায়ানের বয়সের অনুপাত দেওয়া রয়েছে 3:4। 5 বছর আগে তাদের অনুপাত ছিল 2:3, এটা ছিল 5 বছর আগে, 5 year ago। তাহলে এখন দেখতে হবে কতটা বয়স বাড়লো। এই আগে তুমি দেখে নাও সেম বাড়লো কিনা। 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে, তাহলে তোমাকে আর অ্যাডজাস্টমেন্ট করার দরকার নেই, সমান বেড়েছে। তাহলে এত কোনো হিসাব নেই, তোমাকে এই গ্যাপ দিয়ে উল্টা ভুল করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। একের ভ্যালু হলো 5 বছর, একের ভ্যালু জানা গেল। আমাকে বের করছে আপ্পুর বর্তমান বয়স কত। আপ্পু মানে আমাকে আপ্পুর মান বের করতে হবে, তাহলে আমি 3 এর মান বের করে নিই। তাহলে একের ভ্যালু 5 হলে 3 এর মান হবে 3 × 5 = 15 বছর। তাহলে আপ্পুর বর্তমান বয়স হলো 15 বছর। কোন জাতীয়বাদী নেতা ব্যক্তিগত এটা সত্যগ্রাহক হবে? অংশগ্রহণকারী দ্বিতীয় সত্যগ্রাহী ছিলেন। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহরু। প্রথম যদি বলা হয় সেটা আচার্য বিনোবা ভাবে। 340 টাকা একটি ঘড়ি বিক্রয় করে একজন দোকানদারের 15% ক্ষতি হয়, 20% লাভের জন্য তাকে ঘড়িটি কোন দামে বিক্রি করতে হবে? তাহলে 340 টাকা একটি ঘড়ি বিক্রয় করলো, তার মানে সেলিং প্রাইসের মান এখানে দেওয়া রয়েছে 340 টাকা।
এতে দোকানদারের 15% ক্ষতি হয়, তবে সেলিং প্রাইস থেকে আমি আসবো হলো কস্ট প্রাইসে। আর সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস আসতে গেলে 100 আমাদের উপরে হয়, যেহেতু 15% লস, তাহলে 100 থেকে 15 আমাকে বিয়োগ। কস্ট প্রাইস এবার গেল, কস্ট প্রাইস আমাদের পাওয়া গেল। এখন বলছে এটাকে আবার 20% লাভে বিক্রয় করা হলো, তাহলে কস্ট প্রাইস থেকে আমাকে আবার যেতে হবে সেলিং প্রাইসে। 20% লাভ হলে 120 উপরে আর নিচে 100। কাটাকাটি করে দাও, 17 দোকানে 34, 20, 500 দরম 85, 4 বার 4 20, 4 বারং 48। অপশন এ। দুটি নল এ ও বি যথাক্রমে 24 ঘন্টা এবং 30 ঘন্টা একটি চৌবাচ্চাটি পূর্ণ করে। খালি চৌবাচ্চাটি উভয় নল একসাথে করা গেলে কতক্ষণে পূর্ণ করবে? এ ও পূর্ণ করে, বি ও পূর্ণ করে, তার মানে আমাকে যোগ করে নিতে হবে। এ করে 24 ঘন্টায় আর বি হলো 30 ঘন্টায়। তাহলে এখান থেকে এই দুটো যদি আমি যোগ করি, মানে ভগ্নাংশের নিয়মের যোগ হয়, এই ক্ষেত্রে তোমরা ফর্মুলার সাহায্য করতে পারো, ডাইরেক্ট তোমাদের অঙ্ক অ্যান্সার আসে যাবে। যদি এরকম যোগ করতে বলে, আসলে এগুলো তো ভগ্নাংশের যোগ, এইভাবে 24 1/3 এলসিএম নিয়ে করতে হতো টোটাল ইউনিট কাজ বের করে। এ বি বাই এ প্লাস বি, তাহলে এ বির মান, এর মান হলো 24, বির মান 30, এ প্লাস বি 30 আর 20 যোগ করলে হবে 54। এবার তুমি কাটাকাটি করো, 6 দিয়ে যদি কাটাকাটি করো, 6 5 5 6 30, 6 9 54, 3 দিয়ে কাটাকাটি করলে 3 8 24, 3 3 9, 5 8 40/3। একে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে 3 দিয়ে 3 13 39, 1 13 সমস্ত 1/3, তাহলে এত ঘন্টা আমাকে বের করতে কত ঘন্টা কত মিনিট, তার মানে 13 সমস্ত 1/3 ঘন্টা, এটাকে আমি লিখতে পারি 13 ঘন্টা প্লাস 1/3 ঘন্টা, তাহলে 1/3 ঘন্টা মানে কত মিনিট? তাহলে ঘন্টাকে মিনিট মানে 60 দিয়ে গুণ করবো, এইদিকে 13 ঘন্টা আমাদের হাতে থাক, আর 1/3 ঘন্টাকে 60 দিয়ে গুণ করতে 3 20 60, তাহলে 13 ঘন্টা 20 মিনিট। অপশন নিচের কোনটি ভারতের সর্বোচ্চ সাহিত্যের উপর দেওয়া পুরস্কার? এর সঠিক উত্তর হবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ হলো ভারতের প্রদত্ত সাহিত্যের উপর সবচেয়ে বড় পুরস্কার। এই পুরস্কার স্থাপিত হয় 1961 সালে, কিন্তু দেওয়া চালু হয় 1965 সনে স্টার্ট। প্রথমবার এই পুরস্কার পেয়েছিলেন জে শঙ্কর কুরুপ। তিনি একজন মালায়ালাম লেখক ছিলেন। লেখক আরেকজন নাম জেনে রাখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন প্রথম লেখক যিনি বাংলা ভাষার উপর এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হন, আর সেটা তিনি ভূষিত হয়েছিলেন 1966 সালে তার গণদেবতা লেখার জন্য উপন্যাস। আর যদি প্রথম মহিলা কে ছিলেন, ফার্স্ট ওমেন, আশাপূর্ণা দেবী। তিনি ফার্স্ট ওমেন ওভারঅল এবং কি বাংলা ভাষার উপর, দুটোই মনে রাখবে একবারে। তার বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য। কোন ক্ষেত্রে বিশিষ্ট সেবা পদের জন্য প্রদত্ত ভারতের তৃতীয় সর্বোচ্চ, এটা হবে সর্বোচ্চ জাতীয় পুরস্কার হলো কোনটি? সবার প্রথমে হলো ভারতরত্ন 1 নম্বর, 2 নম্বরে রয়েছে পদ্মবিভূষণ, 3 নম্বরে রয়েছে পদ্মভূষণ, 4 নম্বরে পদ্মশ্রী। তাহলে বলছে তৃতীয় সর্বোচ্চ কোনটা, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি পদ্মভূষণ। আর সর্বোচ্চ হলো ভারতরত্ন, যা শুরু হয়েছিল দেওয়া 1954 সালে। সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য কবে অন্তর্ভুক্ত করা হয়? 1976 সনে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 42তম সংশোধনের মাধ্যমে। মৌলিক কর্তব্য রয়েছে 4 এ। আর্টিকেল নম্বর পার্ট, আর্টিকেল নম্বর হলো 51 এ। টোটাল মৌলিক কর্তব্যের সংখ্যা হলো বর্তমানে 11টি। দু বছরের জন্য বার্ষিক 10% হারে 5000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত কত? চক্রবৃদ্ধি সুদে সরল সুদ বের করতে হবে, আর আমরা চক্রবৃদ্ধি সুদ বের করবো, সেখান থেকে সরল সুদ বের করে দিতে পারবো। তাহলে 1 আর 2
2 বছরের জন্য তাই দুবার নিলাম। প্রথমে 5000 টাকার উপর 10%, তাই 5000 উপর 10% করলে 1/10 দিয়ে গুণ করতে হবে, তার মানে 500 হবে। আর সেকেন্ড বছরের ক্ষেত্রে আমি কি জানি, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তার মানে 5000 এর উপরে তো 10% ইন্টারেস্ট হবেই, সেটা 500। আর এই যে 500 পেয়েছি পূর্বে, তার উপর আবার 10% ইন্টারেস্ট, তাহলে 500 10% মানে 1/10, তার মানে 50। 500, এই যে 500 10%, 1/10 দেবে, 0 0 কাটা 50। তাহলে এই যে টোটালটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড কত, 500 500 1000, 1050 হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সিম্পল ইন্টারেস্ট হলো এই 500 প্লাস 500, এটা হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট। তার মানে কি 1000 হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট। 1 2 3, সিআই আর এটা এসআই। এখন বলছে এই দুটোর অনুপাত কত, এই 0 0 কাটবে, 5 2 10, 5 2 6, 5 20 100, 21:20। অপশন বি, চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, সরল সুদ কম। আর সেটা 5000 থাকুক আর 100ই থাকুক, সেই ক্ষেত্রেও দেখবে অ্যান্সার সবসময় 21:20 হবে, যেহেতু অনুপাত আকারে আনতে বলছে। 10 টু পাকিস্তান, এই বইটি লিখেছিলেন, তিনি রাজ্যসভার সদস্য ছিলেন হিসেবে কাজ করছেন। তিনি কি, এর মধ্যে কথা এই 10 টু পাকিস্তান বইয়ের লেখক কি? এই বই লিখেছিলেন খুশবন্ত সিং। অপশন সি হবে সঠিক উত্তর। বিক্রম শেঠের বিখ্যাত বই দ্য গোল্ডেন গেট। এ সুইটেবল বয়। ভারতের খনিজগুলির মধ্যে সমৃদ্ধ মালভূমি কি, সেটা হলো ছোট নাগপুরে মালভূমি, এখানে প্রচুর পরিমাণে কয়লা এবং অন্যান্য খনিজ সম্পদ রয়েছে। নেক্সট বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 60,000 এবং শহরের মৃত্যুর হার এবং জন্ম যথাক্রমে 20% এবং 30%, তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে বর্তমান জনসংখ্যা হলো 60,000, তা বলছে মৃত্যু হার এবং জন্ম যথাক্রমে 20% আর 30%। মৃত্যু হার মানে কি, সেটাকে রিডিউস করতে হবে, কমে যাবে তখন, তাহলে 20% থেকে কমবে 20%, তার মানে 80/100। আর জন্মহার মানে কি, 30% জন্ম বাড়বে, তার মানে সেটা হবে 130/100। তাহলে দেখো এখানে হচ্ছে 6 4টা শূন্য, আর এখানে 1 2 3, এই 4টা শূন্য আউট হয়ে গেল, তাহলে পড়ে রইল কত, 680 গুণন 130, তাহলে 8 104 গুণন 6 গুণন 100, 4 6 24, 2 6 6, আর পাশে দুটো শূন্য। সঠিক উত্তর হবে অপশন। একটি চোঙের ব্যাস 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রে 220 সেন্টিমিটার স্কয়ার, চোঙের আয়তন কত? তাহলে একটা চোঙ রয়েছে, এই চোঙের ব্যাস হলো 14 সেমি, তাহলে ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক 7, কিন্তু বক্রতলের ক্ষেত্রফল মানে চারিপাশের এই ক্ষেত্রফল যেটা দেওয়া রয়েছে 2πr/h, মানে হলো চোঙের বক্রতলের ক্ষেত্রফল, যার ফর্মুলা হলো 2πr/h এবং যেটার মান দেওয়া রয়েছে 220। তাহলে 2 গুণন পাই মানে আমরা জানি 22/7, আর এখানে আমাদের আর এর মান জানা, সেটা বসাবো, কিন্তু হাইট আমাদের বের করতে হবে, কারণ হাইট যদি আমরা জানি তাহলে সেখান থেকে আয়তনটা বের করতে পারবো। 220, তাহলে 7 7 কাটা, 22 দিয়ে যদি আমরা কাটি তাহলে 10, তাহলে 2 দিয়ে কাটলে হবে 5, তাহলে h এর মান আমাদের এখানে বের হলো 5। h এর মান আমাদের জানা গেল। এখন চোঙের আয়তন বের করতে হবে, চোঙের আয়তন বের করার ফর্মুলা হলো 1/3 পাই মানে 22/7 পাই, আর স্কয়ার মানে 7 7 49, h মানে হলো 5, তাহলে 7 7 49 গেল, 5 দিয়ে কাটলাম, 7 7 49 গেল, এখানে 3 রয়েছে, চোঙের ব্যাস হলো 14, 7 হলো 2πr/h ইকুয়াল টু 220, 2 পায়ের মান 22/7 এবং আর এর মান হলো 7, এই 7 7 কাটলাম, 22 দিয়ে যদি আমরা কাটলাম সেই ক্ষেত্রে পেলাম হলো 10, 2 দিয়ে কাটলাম h পাই আর স্কয়ার ইনটু h, আর চোঙের আয়তন বের করার ফর্মুলা হলো v ইকুয়াল টু পাই আর স্কয়ার h, আর এখানে যে 1/3 দিয়েছি, 1 হলো শঙ্কুর ক্ষেত্রে সেটা হয় 1/3 পাই আর স্কয়ার h, তার মানে এই 1/3টা থাকবে না। তাহলে আমাদের কাটাকাটি করলে এখন দেখে নাও কত হয়, 7 দোকানে 14 4, 7 14 কে 15 ইনটু 5, তাহলে 4 5 20 শূন্য,
5×75 আর 2 77, তাহলে 770 হবে সঠিক উত্তর। এত সেন্টিমিটার কিউব। খারিফ শস্য কোন সময় কাটা হয়? খারিফ শস্য কাটা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং সেটা রোপণ করা হয় জুন জুলাই মাসে, মানে বর্ষার সিজন। আর যদি রবি শস্য বলা হয় সেটা রোপণ করা হয় অক্টোবর নভেম্বর মাসে এবং কাটা হয় মেইনলি মার্চের দিকে। তবে আজকের ক্লাসে এই 40খানা কোশ্চেন ছিল, ম্যাথ এবং জিকে মিলিয়ে, সেগুলো সলভ করে। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুর সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই যাতে এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।